আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি হরর স্টোরি বড় বৌমা গল্পের পর্ব ৩। তৃণার দিকে এমন করে তাকে কি এমন দেখছে বড় বৌমা? সে অনেকক্ষণ হয়ে গেল আমি যে পাশে দাঁড়িয়ে আছি সেদিকে বৌমার কোনো খেয়ালই চেকছি না। বৌমা, সে কখন থেকে দেখছি তুমি ওর দিকে তাকিয়ে আছো, কি দেখছো বলো তো? হঠাৎ করে পাশ থেকে শ্বশুরের মুখে এমন কথা শুনে কবিতা চমকে ওঠে। বাবা আমার ঝলসে যাওয়া চোখের রূপ দেখে ফেলেনি তো? তবে কি আমি ওনার হাতে ধরা খেয়ে গেলাম? এমনটা কবিতা ভাবতেই খুব ঘাবড়ে যায়। মুখে মায়ের হাসি টেনে কবিতা উত্তর দেয়, না বাবা, তেমন কিছু না। দেখছি তৃণা আগের থেকে এখন অনেকটা ফর্সা হয়েছে। দেখুন না বাবা। হ্যাঁ, সে তো দেখতেই পারছি। আরে এমন করে দেখার কি আছে? তৃণা ওর মা 2 মাস পর পরেই তো আসে। তোমার দেখে মনে হচ্ছে তুমি ওদেরকে আজই প্রথম দেখছো। এ কী বলছেন বাবা? প্রথমবার দেখছি মানে? তৃণাকে এমন করে দেখছি বলে বাবা আপনি আমাকে এই কথা বলতে পারলেন? বলতে চাইনি, কিন্তু তোমার চোখ দেখে আমার কাছে এমনটা মনে হলো, তাই বলছি বৌমা। যাকগে ওসব কথা, বাজার করে এনেছি, এগুলো নিয়ে ভিতরে যাও। ব্যাগটা হাতে নিয়ে শ্বশুরের দিকে অদ্ভুত চোখে তাকায় কবিতা। হাত বাড়িয়ে তৃণাকে করে দিতে চাইলে কবিতা ভয়ে তখন সরে দাঁড়ায় তৃণা। জোর করে করতে গেলে কবিতা পাশ থেকে শ্বশুর বলে ওঠে, তৃণা যখন চাচ্ছে না তোমার সঙ্গে যেতে, তাহলে জোর করে নিতে চাইছো কেন তুমি? বৌমা তুমি যাও, আমার নাতনিকে নিয়ে আসছি। শ্বশুরের কথা শুনে রাগে ফুসফুস করে রান্নাঘরে রেখে আসে, দেওয়ালে বাজারের ব্যাগটা ছুঁড়ে মারে। কত বড় সাহস আমাকে চোখ রাঙিয়ে কথা বলে! জানিস না আমি কে? কার বাড়িতে থেকে তুই আমাকে চোখ রাঙিয়ে কথা বলিস? ওই আহ্লাদি মেয়েটার জন্য তোর এত দরদ? দেখে নিস ওর আমি কী হাল করি। সন্ধেবেলায় মিজান সাহেব রুমে বসে পত্রিকা পড়ছিলেন। হঠাৎ করে তার স্ত্রী আয়শা রুমে ঢুকে বলে, ও গো শোনো, তোমার সঙ্গে জরুরি কথা ছিল। পত্রিকা থেকে চোখ সরিয়ে স্ত্রীর মুখের দিকে চেয়ে বলেন, বলো কি তোমার জরুরি কথা? ব্যাপারটা হলো যে বড় বৌমাকে নিয়ে তুমি ভোরে আমাকে ড্রয়িং রুমে পাঠিয়েছিলে না চশমা আনার জন্য। যখন চশমাটা আনতে যাবো ঠিক সেই মুহূর্তে চেয়ে দেখি বড় বৌমা দরজা খুলে ভিজা কাপড়ে ভিতরে ঢুকছে। এসব তুমি কি বলছো? বড় বৌমা ভিজা কাপড়ে? আচ্ছা, তখন তুমি ডেকে জিজ্ঞেস করনি তাকে যে ও রাত্রিবেলায় কোথায় গিয়েছিল? জিজ্ঞেস করবো কি, তার আগেই তো কুকুরের ঘেউ ঘেউ শব্দে দরজা খুলে দেখি এমন ভয়ানক দৃশ্য। উফ, ভাবতেই গা শিউরে উঠেছে। হ্যাঁ, যা বলেছ, বকুলকে তো কেউ এমনভাবে মারতে পারে আমি তো ভাবতেই পারিনি। কি নম্র ভদ্র সহজ সরল মেয়ে ছিল। একটা ব্যাপার লক্ষ্য করেছো আয়শা? পাড়ার মানুষরা কানাকুচা করে বলছে আমাদের বাড়ির কেউ বকুলকে মেরে বাইরে ফেলে দিয়েছে। আরও বলছে ভয়ে লোক দেখানোর জন্য তুমি চেঁচামেচি করছিলে তখন। হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু আমরা তো আর বকুলকে মারিনি। আর কেউ বকুলকে মেরে আমাদের বাড়ির দরজার সামনে কেন ফেলে রাখবে? কারোর সাথে তো আমাদের শত্রুতা নেই তাহলে। তা ঠিক, কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, বড় বৌমা যদি ওই সময় বাড়িতে ঢুকে তাহলে তো লাশটা বৌমা দেখতে পেয়েছে। নিশ্চয়ই বৌমা খুনিকে তখন দেখে থাকবে। আর না হয় বাবা আসবো। হঠাৎ করে এমন আওয়াজে মিজান সাহেব চেয়ে দেখেন দরজায় চা হাতে নিয়ে বড় বৌমা দাঁড়িয়ে আছে। মাথা নেড়ে ভিতরে আসতে বললেন। চায়ের কাপটা হাতে নিয়ে মিজান সাহেব বললেন, বৌমা, তোমার শাশুড়িমা বলছে তুমি নাকি ভোরবেলায় ভিজা কাপড়ে বাড়িতে ঢুকলে। তা কি সত্যি? শ্বশুরের মুখে এমন কথা শুনে কবিতা অবাক চেয়ে থাকে শ্বশুর শাশুড়ির দিকে। কী যে বলেন বাবা, আমি ভোরবেলায় ভিজা কাপড়ে? মা, আপনিও না, কি দেখে কি বলেন? আমি তো সেই রাতে ঘুমের ওষুধ খেয়ে সকালে উঠেছি। বিশ্বাস না হলে আপনার ছেলেকে জিজ্ঞেস করে দেখতে পারেন। কিন্তু বৌমা, আমি তো তোমার স্পষ্ট দেখেছি দরজা খুলে ভিতরে ঢুকতে। তুমি যদি না হয় বৌমা, তাহলে তোমার রূপে কে সে? কবিতা তখন উঠে দাঁড়ায়, চায়ের কাপটা নিয়ে। চলে যাওয়ার সময় পিছনে হালকা ঘাড় ঘুরে আর চোখে তাকিয়ে মুচকি এসে বেরিয়ে যায় রুম থেকে। সেই মুচকি হাসির রহস্য মিজান সাহেবের চোখ এড়াল না। বুঝতে পারেন বড় বৌমা মাঝে কিছু একটা আছে, যেটা সে কাউকে না বলে নিজের কাজ হাসিল করে নিচ্ছে। কি রহস্য থাকতে পারে বড় বৌমার মাঝে? এদিকে তৃণার মা তৃণাকে কোনোভাবেই খাওয়াতে পারছে না। বারবার তৃণা বলছে ও এই বাড়িতে থাকবে না, ওর বাবার কাছে চলে যাবে। তৃণার মা তৃণাকে অনেক বোঝায় যে পরশুদিন তোমার বাবা এসে আমাদেরকে নিতে আসবে, কিন্তু তৃণার এক কথা, সে কোনোভাবেই এ বাড়িতে থাকবে না। কেন থাকবে না? কারণ জিজ্ঞেস করলে তৃণা ভয়ে জড়সড় হয়ে বলে, এ বাড়িটা ভালো না, এখানে কেউ আছে যে আমাদেরকে মেরে ফেলবে। মেয়ের মুখে এমন কথা শুনে তৃণার মা হেসে দিয়ে তৃণাকে আশ্বাস দেয় আর বলে, মা, এখানে এমন কিছুই নেই যে আমাদেরকে মারতে আসবে। কথাটা শেষ হতেই না হতে হঠাৎ করে জানালাটা ঠাস করে খুলে যায়, আর চোখের পলকের ভিতরে কী যেন একটা লাফ দিয়ে ঢুকলো এমন শব্দ তৃণা সহ তৃণার মা ভয়ে আটকে ওঠে। তৃণা ভয়ে মাকে জড়িয়ে ধরে।
তৃণার মাও বুঝতে পারছে না হঠাৎ করে নিজের থেকে জানালাটা কীভাবে খুলে যেতে পারে, যেখানে জানালাটা ভেতর থেকে বন্ধ করা। মেয়েকে খাটে বসিয়ে জানালার কাছে যেতে পিছনে কেউ বলে ওঠে, কি দেখছো বাইরে তাকিয়ে? ভয়ের মধ্যে এমন হঠাৎ করে কারো কথা শুনে ধরফর করে ওঠে তৃণার মা। পিছনে ঘুরে দেখে বড় ভাবি। ভয়ে হাঁপ ছেড়ে বুকে থুতু দিয়ে মুখে হাসি টেনে তৃণার মা বলে, ও ভাবি তুমি? কি ব্যাপার, দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছো। হ্যাঁ ভাবি, আর বলো না, ঘরে বাইরে বাতাস বলতে কিছু নেই, অথচ হঠাৎ করে লক করা জানালাটা নিজের থেকে খুলে গেল। এতে অবাক হওয়ার কি আছে, এমন তো হামেশাই হয়। ছাড়ো তো সে কথা, বলো মা, আমি এতক্ষণ কি করছিলে শুনি? আর বলো না ভাবি, তৃণাকে নিয়ে পড়েছি যত ঝামেলাতে, বলছে খাবে না, এ বাড়ি থেকে এক্ষুনি চলে যেতে। তৃণার মায়ের কথা শুনে কবিতা তৃণার পাশে বসে, গায়ে হাত দিতে যাবে তখনই জোরে চিৎকার দিয়ে ওঠে। ছুটে যায় তৃণা মায়ের কাছে, জড়িয়ে ধরে। সে কি কান্না, যেন তাকে কেউ মেরে ফেলতে এসেছে। আর তাকে বাঁচানোর জন্য তৃণা মাকে কেঁদে বলে, আমি বাবার কাছে যাব। তৃণার মাও বুঝতে পারছে না তৃণা কেন ভাবিকে দেখে ভয়ে আতকে আর্তনাদ করতে লাগলো। আগের বারে সে তো ভাবির কোলে থেকে নামতেই চাইতো না, আর এখন ভাবিকে সহ্যই করতে পারছে না। কেন, কি এমন দেখেছে ভাবির মাঝে যে তৃণা এত ভয় পেল? তৃণার মা কবিতাকে উদ্দেশ্য করে করুণ স্বরে বলে রুম থেকে চলে যেতে। কবিতা তখন তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে, চোখে মুখে তখন রাগান্বিত ছাপ স্পষ্ট। চলে যেতে তৃণার মা তৃণাকে নিয়ে শুয়ে পড়ে। এদিকে মায়া খুব চিন্তিত। ডাক্তার দেখিয়ে হসপিটাল থেকে রিপোর্টগুলো নিয়ে সোজা রুমে ঢুকে দরজা বন্ধ করে খুপিয়ে কাঁদতে লাগলো। ভাগ্য তার শেষ দেওয়ারে। অফিস থেকে ফিরে আসলে কী বলবে মায়া, সেটা যেন ভেবে পাচ্ছে না। 5 বছরের সংসারে কত না মায়া স্মৃতি জড়িয়ে আছে পরিবারের মানুষগুলোর উপর। একটু সন্তানের জন্য কতই না চেষ্টায় দুজনে, কিন্তু শেষ মুহূর্তে জানতে পারে মায়া তার স্বামী রাশিদের কাছে বিষয়টা অবিশ্বাস্যকর মনে হবে। শাশুড়ি মায়াকে জিজ্ঞেস করেছিলেন রিপোর্ট দেখে ডাক্তার কী বলল, সন্তান আদৌ জন্ম দিতে পারবে কি না। মায়া শুধু অশ্রু নয়নে এক দৃষ্টিতে তাকিয়েছিল তার শাশুড়ি মায়ের দিকে। নাবিল রাশেদ অফিস থেকে ফিরে রাতের ডিনার করে যার যার রুমে গিয়ে শুয়ে পড়লেই শুতে যায়নি মায়া আর রাশেদ। জানালার পাশে চোখের জল ফিরছে মায়া, বুকের কান্না চাপা বেরিয়ে আসতে চাইছে বারবার, কিন্তু পারছে না সে। রাশেদ রিপোর্টগুলো পাতা উঠে পড়ছে আর চোখের জল ফেলছে। সবসময় মায়াকে দোষ দিত, কখনো মাতৃত্ব নিয়ে কথা তুলতো, এতে করে মায়া অনেকটা কষ্ট পেত, কিন্তু কখনো তা কারো কাছে প্রকাশ করেনি। আজ রাশেদ বুঝতে পারছে সে আর কখনো বাবা হতে পারবে না, যেখানে মায়া সন্তান জন্ম দিতে পুরোপুরি সক্ষম। রাশেদের মনে মায়াকে হারানোর ভয়ই নাড়া দিয়ে উঠল। তাহলে কি মায়া এই সম্পর্কের বন্ধন ভেঙে তাকে ছেড়ে চলে যাবে? রাত তখন 1:45। গভীর ঘুমে মগ্ন তখন মিসেস আয়েশা। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ায় বেশ গরমে ঘুমটা ভেঙে যায় মিসেস আয়েশার। ঘুম ভাঙতেই মিসেস আয়েশা শুনতে পান অদ্ভুত আওয়াজ, কোথায় থেকে যেন গড়গড় করে শব্দ তার কানে ভেসে আসছে, তাও আবার তার খুব কাছ থেকে শুনতে পাচ্ছে। চাঁদের আলো জানালা ভেদ করে আসা আলোতে মিসেস আয়েশা স্পষ্ট দেখতে পান তার স্বামীকে একটা কালো ধোঁয়াটে মানব আকৃতি গলা চেপে ধরে আছে, এবং তারই স্বামীর মুখ থেকে এমন গড়গড় করে শব্দ আসছে। স্বামীর এমন আর্তনাদ দেখে মিসেস আয়েশা প্রচণ্ড ভয় পেয়ে যান। হাত বাড়িয়ে কালো ধোঁয়াটা স্পর্শ করতে গেলেই তার গায়ে ঠাস করে কেউ যেন থাপ্পড় বসিয়ে দেয়। কিন্তু আশেপাশে কাউকে তিনি দেখছেন না, বরং পাশ থেকে কেউ রাগে ফুসফুস করছে, তারই শব্দ তিনি শুনতে পান। গালে তীব্র ব্যথায় ফুঁকিয়ে ওঠেন মিসেস আয়েশা। মিজান সাহেব তখন উঠে বসেন আর জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে, যেন এতক্ষণ দমটা আটকে ছিল তার। পাশে ফিরে দেখেন তার স্ত্রী গালে হাত রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ভয়ার্ত চোখে তার অশ্রুকণা ঝরে পড়ছে কাঁথার উপর। গাল থেকে স্ত্রীর হাতটা সরাতেই মিজান সাহেব অবাক চোখে চেয়ে আছেন। গালটা যে তার বড় ছেলের মতো 3টে আঙ্গুলের কালো দাগের ছাপ পড়ে গেছে। স্ত্রীকে জিজ্ঞেস করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে খাটের নিচ থেকে কারো গোঙানোর আওয়াজ শুনতে পেতে মিসেস আয়েশা প্রচণ্ড ভয়ে স্বামীকে জড়িয়ে ধরে। পুরো শরীরটা যেন ভয়ে থরথর করে কাঁপছে তার। সেটা উপলব্ধি করতে পারছেন মিজান সাহেব। স্ত্রীকে তখন আশ্বাস দিয়ে চুপ হয়ে বসে থাকতে বললেন। গোঙানোর শব্দটা তখন তীব্র হয়ে উঠেছিল। হাতের কাছে টর্চ লাইটটা নিয়ে খাট থেকে নেমে নিচু হয়ে টর্চ জ্বালিয়ে যখনই দেখতে যাবেন, সেই মুহূর্তে তার স্ত্রী চিৎকার দিয়ে ওঠেন। শুনতে পেয়ে চেয়ে দেখেন স্ত্রীর অন্য গালে নখের আঁচড়ের দাগ। গাল থেকে তখন রক্তের ফোঁটা টপ টপ করে পড়ছিল বিছানার সাদা চাদরে। ভীষণ ভয় পেয়ে চেঁচিয়ে কেঁদে ফেলে তার স্ত্রী। প্রচণ্ড ভয়ে আতঙ্কে মিসেস আয়েশা বিছানা থেকে লাফ দিয়ে নেমে আসেন।
মিজান সাহেব তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু স্ত্রীর প্রচণ্ড ভয়ে কান্না যেন থামছেই না। ভয়ে জড়সড় হয়ে কাঁপতে লাগলেন তখন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে পুরো রুমটা ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করলো, আর রুমের সব জিনিসপত্র পুরো ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো। বুঝতে পারছে রুমে তৃতীয় ব্যক্তি আছে যে ওই এসব করছে, কিন্তু তারা তখন কাউকে দেখতে পাচ্ছেন না। হঠাৎ করে অদ্ভুত মেয়েলি স্বরে কেউ অট্টহাসিতে মেতে ওঠে। মিস সাইলা তখন প্রচণ্ড ভয়ে জোরে চিৎকার করে ওঠে, হাত বাড়িয়ে আয়নাতে তাকাতে ইশারা করে তার স্বামীকে। মিজান সাহেব আয়নাতে চেয়ে দেখতে প্রচণ্ড ভয়ে পুরো শরীরটা কেঁপে ওঠে। আয়নাতে তখন ভেসে উঠে একটা মেয়ের রক্তাক্ত বিভৎস চেহারা। চুলগুলো তখন তার বাতাসে উঠছে, রাগে তৃপ্তে ভয়ানক মনেহীন কালো রক্ত মাখা চোখে চেয়ে আছে তাদের দিকে। হঠাৎ করে আয়নাটা ফাটেও ধরে, দেখে ভয়ে ঘাবড়ে যায়, চোখ বড় বড় করে তাকিয়েছে। মিজান সাহেব মাঝরাতে এরকম পরিস্থিতিতে করতে হবে তার জানা ছিল না। এই যেন সত্যি ব্লাডি মেরিকে চোখের সামনে দেখছে। তীক্ষ্ণ দৃষ্টিকে তাকিয়ে মনে হচ্ছে তার এই ব্লাডি মেরি ভয়ানক বিভৎস অবয়বটা ঠিক যেন তার কাছে বড় বোমার মতো লাগছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আশা করি আমার এই পর্বটাতে একটা লাইক করে যাবেন এবং পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। আল্লাহ হাফেজ।